জেরুসালেম দেশ সাম্প্রতিক দেখছেন নুরুল হক নূর। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসছে সেটি প্রস্তুত না হওয়া পর্যন্ত ভোট বিলম্বিত হবে, এই আলোচনা কতখানি সঠিক? এটা সরকার বলতে পারবে, আর সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সহকারী সে হয়তো কিছুটা বলতে পারবে, কিন্তু আমার মনে হয় যে এই সরকারের মধ্যে ধরেন ব্যক্তিগতভাবে তো অনেকের অনেক ধরনের চিন্তা থাকে, কিন্তু ওভারঅল সরকারের মধ্যে এরকম চিন্তা বোধহয় নাই। কারণ হচ্ছে যে প্রফেসর ইউনূসের মতো এরকমের বয়সের শেষ প্রান্তে আসা একজন লোক, তিনি তো কখনোই এই সমস্ত দল টল গঠন করবেন তারপরে তিনি আবার রাজনীতি করবেন, আমার মনে হয় যে এটা পাগলেও বিশ্বাস করবে না এবং ধারণাও করবে না। কারণ ওনার যে লেভেল এবং ওনার যে সম্মান এবং মর্যাদার আসন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে আগেই অনেক উপরে চলে গেছেন। দ্বিতীয়ত 2006 সালে 111-এর সময় কিন্তু ওনাকে চিফ করার জন্য সে সময় মোটামুটি অনেকেরই সমর্থন ছিল, বাট সে রিফিউজ করেছিল। ব্যক্তিগতভাবে যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে ইউনূস স্যার, তার এরকম কোনো চিন্তা ভাবনা এবং তার টিমেরও অনেকে, ধরেন এখানে আসিফ নজরুল সাহেব কিংবা অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বর্তমানে কিন্তু পূর্বেও সমাজে একটা অনন্য উচ্চতায় গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ছিল। উপদেষ্টা হিসেবে তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনাও দেখতে পাচ্ছি। এখানে আপনার সাথে আমি একমত যে বিশেষ করে এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এই সরকারে খুব বেশি দক্ষ এবং সাহসী লোক নাই। যারা আছে এরা মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা লোক, অনেকে বয়সের ভারে মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা, অনেকের হচ্ছে যে এই পরিস্থিতিতে যেই ভূমিকাটা শক্ত ভূমিকাটা রাখা দরকার, অনেকের পেশাগত কাজে সেই অভিজ্ঞতা কখনো তার হয় নাই। দ্বিতীয়ত ওই যে বলছে চাপের কারণে অনেকে ভয় পাচ্ছে, কিন্তু এখানে চাপে ভয় পেলে চলবে না। যেভাবে আমাদের চিফ অ্যাডভাইজার ভারতের মতো রাষ্ট্রকে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, এদিকে 7 সিস্টার থেকে মিয়ানমার স্থিতিশীল থাকবে না, এরকম অ্যাডাম নিয়ে বলতে হবে, শক্তভাবে ডিফেন্স করতে হবে। এবং এই যে ভারতের প্রোপাগান্ডা এবং অপপ্রচার যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে তিনি যে একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, সব রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ করেছেন, এটা প্রধান উপদেষ্টা করেছেন। তাহলে এখন ধরেন এই যে আওয়ামী লীগের ওবায়দুল কাদেররা 3.5 মাসে দেশ থেকে পালায়, আরাফাত পালিয়ে গেল, আপনার এই হাসান মাহমুদ পালিয়ে গেল, এরকমের আওয়ামী লীগের অন্তত গত 4 মাসে 400 প্রথম সারির নেতারা পালিয়ে গেছে। এই ব্যর্থতা কি ইউনূস সাহেবের, নাকি আইন উপদেষ্টার, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার? আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্ঘাত এই ব্যর্থতা তার। এখন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একটা গ্রুপ ব্যাপক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে যে তিনি রয়ের খপ্পরে পড়ছেন, রয়ের লোক। এটা হচ্ছে একটা বেস্টেড গ্রুপ যারা আসিফ নজরুলকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারছে না। কারণ আসিফ নজরুলের কাছে এখন 2টা মিনিস্ট্রির দায়িত্ব সরকার দিয়েছে, এর আগে 3টা ছিলেন। তারা অনেকে সুপারিশ পাঠায় পছন্দের লোককে নিয়োগের জন্য, ডিজি, ডিডি, পরিচালক, অমুক তমক, এই সমস্ত জায়গায় পারছেন না। এখন তাহলে এই সরকারের যেহেতু সবচেয়ে, আমি মনে করি যে প্রফেসর ইউনূস স্যারের পরে যে কয়েকজন ব্যক্তি আবার একটু ট্রাস্টেড, মানুষের কাছে গ্রহণযোগ্য, একটু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার মধ্যে আসিফ নজরুল অন অফ দেম। সুতরাং তাকে ঘায়েল করো, দুর্বল করো, তারপরে ওই যে সরকারকেও ট্যাগ দাও যে না সরকারও এই এটা করতেছে। কিছু উপদেষ্টার, হ্যাঁ স্বাস্থ্য উপদেষ্টার আমি উইথ ডিউ রেসপেক্ট বলি যে তিনি একজন নারী উদ্যোক্তা এবং বলা চলে প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংকের শুরু থেকে তার সাথে ছিলেন, কিন্তু তার বয়সের কারণে বা এই বর্তমান কারণে এই সময় যে পদক্ষেপটা নেওয়া দরকার, আমরা কিন্তু তার কাছে সেই পদক্ষেপটা দেখতে পাই। আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কি? আমরা তো প্রতিনিয়ত উপযাজক হয়ে অনেকে বলছি যে আপনি কেন এই অভ্যুত্থানের পরে ছাত্ররা চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়াবে, কেন জুলাই ফাউন্ডেশনে এখনো সহযোগিতা পায় না। জুলাই ফাউন্ডেশন করেছেন ইউনূস স্যার, সেখানে আপনার সম্ভবত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা ট্রান্সফার করেছেন, আরো বিভিন্ন সংগঠন দিয়েছে, অথচ এখন পর্যন্ত এই জুলাই ফাউন্ডেশন থেকে খুব বেশি মানুষকে সহযোগিতা করেনি। এই নামে মাত্র 1 লাখ টাকা দিয়েছে। 1 লাখ টাকা তো ভাই ব্যক্তি পর্যায় থেকে অনেকে দিয়েছে। সরকারের ধরুন পিকে হালদারের মতো একজন লোক 10,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেল। সালমান এফ রহমান তারা ডাকায় 40,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেল। আর এই গণ অভ্যুত্থানে এই প্রায় 1600-1700 মানুষ শহীদ হয়েছে, আমরা দিলাম 2000, এবং আরো আনুষঙ্গিক মিলে আহত মোটামুটি গুরুতর মিলে আরো আছে 20 থেকে 25,000। 20 থেকে 25,000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে কয় টাকা লাগে? এইটা তো রাষ্ট্রের কাছে কিচ্ছু না। এখন কথা হচ্ছে এই মিসম্যানেজমেন্টটা কি হচ্ছে, এইটার জন্য যদি আমরা ইউনূস স্যারকে ধরি যে ইউনূস সাহেব চিকিৎসা করাচ্ছেন, এ তো আমাদের মানে ভুল পদক্ষেপ হবে, এটা তো আমাদের মূর্খতা হবে। চেক এন্ড ব্যালেন্স তো আসলে থাকতে হবে, যে চেক এন্ড ব্যালেন্স হয়তো দীর্ঘ 16-17 বছর ধরে আমরা দেখি। আমি এখানে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে দুঃখজনক আমরা একটা ম্যারাডোনা পেয়েছি, আমরা একটা মেসি পেয়েছি, কিন্তু তাদের সাথে যে খেলোয়াড় টিম এর সাথে দৌড়াইতেই পারে না, পা মিলানো তো পরের কথা, তার সাথে দৌড়াইতেই পারতেছে না। তো এই জন্য আমরা বলছিলাম যে
এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ যদি থাকে ইউনূস সাহেবের একটা বদনাম হবে। তার জন্য আমরা বলছিলাম যে এইটা তো ভাই একমত হয়েছেন যে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা সরকার গঠিত হয়েছে, অনেকগুলো ক্রাইসিস দেশি বিদেশি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের মতো এই যে পতিত স্বৈরাচার, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল ছিল না, এর সাথে ব্যবসায়ী শ্রেণীর একটা অংশ ছিল, সাংবাদিকদের একটা অংশ ছিল, আমলাদের একটা অংশ ছিল, এবং সবচেয়ে বড় ব্যাকআপ ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমি একটু শেষ করি যে তাদের পুনর্বাসনের জন্য সবাই কিন্তু আবার একটা তৎপরতা চালাচ্ছে। কাজী এইখানে যদি রাজনৈতিক দলকে যদি ডিভিশন করে ফেলে, এখন যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সাথে কিছু রাজনৈতিক দল, সেই জাতীয় ঐক্য আমাদের তো তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে যদি একটা জাতীয় ঐক্যের সরকার হতো যেখানে আন্দোলনকারী অংশীজনদের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে এই সরকারের এই দুরবস্থা তৈরি হতো না।